সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গলের গোচর। মঙ্গল আগামী ২৭শে জুলাই কন্যা রাশিতে গোচর করবে বিকাল ৪টা বেজে ৪৩ মিনিটের সময়, এবং ১.৫ মাসের সময় এইখানে থাকবে। থাকার পরে সে পরের রাশি তুলায় চলে যাবে, এবং তুলা রাশিতে যখন প্রবেশ করবে সেটা হলো ১৩ই সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করবে। সেই সময়টা কিন্তু আপনাদের জন্য কেমন হতে পারে বা কী ফল দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবং তুলা রাশিতে যখন প্রবেশ করে যাবে তখন থাকবে বিকাল ৪টা বেজে ৩০ মিনিট। এই সিচুয়েশনে আপনাদের জন্য প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আলোচনা শুরুতে ২-৩টা কথা বলে নিতে চাই। যারা অনুষ্ঠানটি দেখছেন চ্যানেলে নিয়মিত এখনও সাবস্ক্রাইব করেননি, বা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর লাইক করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে যেমন আপনার কাছের মানুষজন জানতে পারবে, সাবধান সতর্ক হতে পারবে, তাদের প্ল্যানিংগুলো সাজাতে পারবে। আর লাইক করলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আরও অন্যান্য ভিডিও করার জন্য। আর এর বাইরে যদি অন্য কোনো বিষয় আপনারা জানতে চান সেই বিষয়গুলো নিয়ে লিখবেন, তাহলে পরবর্তীতে সময় সেই নিয়ে অনুষ্ঠান করার প্রচেষ্টা চালাবো। তাহলে চলুন মূল বিষয়ে আলোচনা শুরু করা যাক। মঙ্গল যখন এইখানে প্রবেশ করছে তো সেই সময়টা কিন্তু থাকছে ধনু লগ্ন, লগ্নস্থান ফাঁকা থাকছে। দ্বিতীয় ঘরে প্লুটো বক্রী অবস্থায়, তৃতীয় রাহু থাকছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি বক্রী অবস্থায় নেপচুনের সঙ্গে থাকছে, পঞ্চম ঘর মেষ রাশি থাকছে ফাঁকা মঙ্গলের ঘর, ষষ্ঠ ঘর ফাঁকা থাকছে ইউরেনাস সেইখানে বক্রী অবস্থায়, সপ্তমে বৃহস্পতি এবং শুক্র সহাবস্থান করছে, এবং রবি বুধের কম্বিনেশন চলছে অষ্টমে কর্কট রাশির ঘরে, নবমে চন্দ্রকেতুর যোগ চলছে সিংহ রাশিতে, এবং মঙ্গল তো যথারীতি কন্যা রাশিতে চলে যাচ্ছে, এবং একাদশ দ্বাদশ ঘর ফাঁকা থাকছে। এই সিচুয়েশনে বুধ বক্রী অবস্থায় 17°29 থাকছে কর্কটে, এবং রবিও সেইখানে থাকছে 11°30 সময়। রবি বুধের কম্বিনেশন মোটামুটি 7.5°ও কম, 7°ও কম সময় থাকছে। রাহু এবং কেতু যথাক্রমে রাহু কুম্ভ রাশিতে 24-53-তে, আর কেতু তো সিংহ রাশিতে 24-53-তে একই ডিগ্রিতে থাকছে। চন্দ্র থাকছে সিংহ রাশিতে 26°03 সময়, আর বৃহস্পতি মিথুন রাশিতে 16°49 মোটামুটি অতিচার গতিতেই চলছে। এবং বৃহস্পতির গোচরের পরপরই কিন্তু শুক্র থাকছে 2°44 গুরুদেব বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করে, দুই গুরুজি একসঙ্গে। সময়টা কিন্তু খুব একটা পজিটিভ সময় বলা যাচ্ছে না, কারণ কূটবুদ্ধি ভালো বুদ্ধি সব কিছুই এখন অ্যাপ্লাই হবে, চলবে। আর বুধ বক্রী থাকছে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকবেন, আদারওয়াইজ কিন্তু বিবিধ রকম সমস্যা জটিলতা দেখা দেবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই বিষয় যেটা আমি সবসময় করে থাকি, যে প্রথম অংশে বিস্তারিত আলোচনা করে দ্বিতীয় অংশে রাশিফল নিয়ে বলে থাকি, আজকেও সেটার ব্যতিক্রম করছি না। দেখুন, মঙ্গল যখন কিনা কন্যা রাশির ঘরে যাচ্ছে, বুধের ঘরে যাচ্ছে, তখন কিন্তু সেই ঘরের অধিপতি এবং কালপুরুষের ষষ্ঠপতি বুধ এবং অষ্টমপতি বুধ, তারা কিন্তু দুজনেই, রবি অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু ষষ্ঠ ঘরে গোচর করছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই ষষ্ঠের মালিক, কালপুরুষের ষষ্ঠের মালিক বুধ, সে কিন্তু চতুর্থ ঘরে অর্থাৎ কর্কটের ঘরে কিন্তু বক্রী অবস্থায় চলছে, এবং এই বুধও কিন্তু বুধের নিজের নক্ষত্র দিয়ে কিন্তু পাস করে যাচ্ছে। বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকছে কবে, বুধের ভিডিও ইতিমধ্যে আপলোড করছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন। সেখানে কিছু বিষয় আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি। সেটা হলো, বুধ কিন্তু এখানে বক্রী অবস্থায় থাকছে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী অগস্টের 11 তারিখ পর্যন্ত বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকছে। 11 তারিখে বুধ মার্গী হচ্ছে। তো বুধ মার্গী হলে 11 তারিখে, সেই সময় পর্যন্ত কিন্তু মঙ্গলও কিন্তু বুধের ঘরে থাকবে এবং পরবর্তীতেও থাকবে। এবং মঙ্গল প্রথমে রবির নক্ষত্র, পরে চন্দ্রের নক্ষত্র, এবং সর্বশেষ মঙ্গল নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করে যাবে। এই চিত্রা নক্ষত্রে প্রবেশ করার আগ পর্যন্ত কিন্তু মঙ্গল প্রচণ্ড রকম ডিসপারেট থাকবে, এবং মঙ্গল কিন্তু মোটামুটি গতি নিয়ে নিচ্ছে। আর ঢোকার পরপরই কিন্তু কন্যা রাশিতে ঢোকার পরপর কিন্তু গতি নিয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে 12 তারিখ পর্যন্ত বুধের ঘরে মঙ্গলের অবস্থান, এবং বুধ বক্রী, চতুর্থ ঘরে চন্দ্রের ঘরে, বুধ কিন্তু ইমব্যালেন্স সিচুয়েশনে থাকছে, এবং বুধের নিজের নক্ষত্রে থাকছে। মোটা দাগে এটা কিন্তু বুধের জন্য, মঙ্গলের জন্য, নেচারের জন্য কিন্তু খুব একটা ভালো পজিশন নয়। দ্বিতীয় কথা হলো, এই যে মঙ্গল শিফটিং হচ্ছে 28 তারিখে, তার আগেই কিন্তু মঙ্গল আগামী 23 তারিখে মঙ্গল কিন্তু
সেই কেতুকে ক্রস করে যাচ্ছে, অর্থাৎ মঙ্গল যখনই কেতুকে ক্রস করছে ডিগ্রিগতভাবে, তখনই কিন্তু কালসর্প দোষের পরিসমাপ্তি হচ্ছে লম্বা সময়ের জন্য। হ্যাঁ, তো এই যে জায়গাটাতে চেঞ্জিং হচ্ছে, রাহু এবং শনি দুজনে যে রাশি চেঞ্জ করলো, রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলো এবং শনি কুম্ভ থেকে মিনে চলে গেল, এই যে সিচুয়েশনটা মার্চ মাসের লাস্টের থেকে, এই সময় থেকে কিন্তু কালসর্পদোষ চলছে। সেই কালসর্পদোষটা কিন্তু এই যে গত 3-4 মাস চলার পরে এখন কিন্তু শেষ হচ্ছে মঙ্গল বের হওয়ার পরে, অর্থাৎ বিভিন্ন রকম এনজাইটি, বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু কমা শুরু করবে। বিভিন্ন ব্যাধিপীড়া রোগশোক কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, করোনা ডেঙ্গুর মতন বিভিন্ন অসুস্থতা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, রোগশোকের বিস্তার করছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে কমা শুরু করবে। তবে সেটা কিন্তু অগাস্টের মাঝামাঝি সময় না যাওয়া পর্যন্ত, অর্থাৎ প্রথম 2 সপ্তাহ না যাওয়া পর্যন্ত কিন্তু কমছে না, এটা কিন্তু বাড়তি থাকবে এবং এরপরে কিন্তু কমা শুরু করবে। এইবার মঙ্গল যখন কন্যার ঘরে ঢুকছে, মঙ্গল এখানে কী ফল দেবে দেখুন। কন্যার ঘরটা কিন্তু পরিপাটি করে সাজানো, একদম ওয়েল ডেকোরেটেড এবং শখে বাঁধা জীবন। মঙ্গল কিন্তু ডিসপারেট, তার প্রচুর এনার্জি, প্রচুর ক্ষমতা, প্রচুর পাওয়ার। সে মঙ্গল যখন কন্যার ঘরে যাচ্ছে তখন কি হচ্ছে, মঙ্গল কিন্তু অনেকটা বেশি শানিত হয়ে যাচ্ছে। দেখুন, বুধ কিন্তু বুদ্ধির কারক, উপস্থিত বুদ্ধির কারক এবং সুদূর প্রসারী বুদ্ধির কারক কিন্তু বুধ মানুষকে বুদ্ধি শুদ্ধি দেয়, প্ল্যান আঁটতে বা কনভিন্স করতে, মানুষের কথা বলার ক্ষমতাকে বুধ দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বা বুধের অধীনে জ্যোতিষশাস্ত্র মতে। তা বুধ কিন্তু বিজনেসের কারক। সে বুধের ঘর, যেখানে বুধের মূল ত্রিকোণ, বুধ তুঙ্গস্থ হয়, সেই কন্যার ঘরে কিন্তু মঙ্গল ঢুকছে। তো দুজনের স্বভাব ক্যারেক্টার কিন্তু 2 রকম। তো সেই সময়টাতে কী হচ্ছে, বুধ 12 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত কিন্তু কর্কটের জলের ঘরে থাকছে। বুধের সিচুয়েশনটা কিন্তু খুব মোটা দাগে ভালো না। এ সময় বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব কিন্তু বাড়বে 12-13 তারিখ পর্যন্ত। আফটার দেন বুধ যে মার্গী হয়ে যাচ্ছে, তারপরে বুধ সেখান থেকে চেঞ্জ করে আসছে, বুধ চেঞ্জ করে কর্কট থেকে সিংহে যাচ্ছে মাসের শেষে 30শে অগস্ট। এই 30শে অগস্ট পর্যন্ত কিন্তু বুধের অবস্থাটা খুব বেশি ভালো ফল দেবে না। এরপরে কিন্তু বুধ সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং তখন থেকে কিন্তু বুধের ফলটা আপনারা বেশ ভালো পাবেন এবং মঙ্গলেরও পজিটিভ ফল তখন থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এতগুলো কথা বলার কারণ হলো যে মঙ্গলে যে ফলটা পজিটিভলি পাবেন, কখন পাবেন, কিভাবে পাবেন, এই টাইম থেকে কিন্তু পাবেন। কত থেকে? 30শে অগস্টের পর থেকে বা 30শে অগস্ট থেকে। এর আগ পর্যন্ত কিন্তু মঙ্গল এখানে অনেক বেশি ভালো ফল দেওয়ার সিচুয়েশনে থাকবেন। এই সময় বিভিন্ন সংঘাত, প্রতিঘাত, আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হবে। একটা জিনিস হচ্ছে মোদ্দা কথা, এই যে 30 তারিখ পর্যন্ত কিন্তু কথাবার্তা বলায় খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আদারওয়াইজ কিন্তু বেফাস কথাবার্তা বলে কিন্তু সংসারে, জগৎ সংসারে, ফ্যামিলিতে, বিজনেসের ক্ষেত্রে, যার যে সেক্টরেই আসেন না কেন, সেই সেক্টরে, সেই কাজেই কিন্তু বিভিন্ন রকম হ্যাজার্ড তৈরি করে ফেলবেন। এই জায়গাগুলো আপনাদের কিন্তু মোটা দাগে মনে রাখা দরকার। দ্বিতীয় জায়গা হচ্ছে মঙ্গল এইখানে প্রবেশ করবে প্রথমত রবির নক্ষত্রে। 3-4 দিন যাওয়ার পরেই, 5 দিন যাওয়ার পরেই, 5 তারিখের পরেই কিন্তু মঙ্গল শিফট হয়ে যাচ্ছে এবং মঙ্গল কিন্তু তারপরে আপনার অগস্টের 5 তারিখের পর থেকে কিন্তু মঙ্গল চন্দ্রের নক্ষত্রে চলে যাচ্ছে, হস্তা নক্ষত্রে। দেখুন, এই হস্তা নক্ষত্রে কিন্তু থাকছে কিন্তু মঙ্গল একটা লম্বা সময় এবং এই সময় পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মঙ্গল করে যাবে এবং এই হস্তা নক্ষত্রে চলাকালীন সময় মঙ্গলের এই সময়টা কিন্তু মোটা দাগে একটা ডিস্টার্বের জায়গা। মোটামুটি সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত মঙ্গল, 2 তারিখ পর্যন্ত মঙ্গল হস্তা নক্ষত্রে থাকবে। এরপরে মঙ্গল চিত্রা নক্ষত্রে প্রবেশ করে যাবে 3রা সেপ্টেম্বর। এই 3রা সেপ্টেম্বর থেকে কিন্তু মঙ্গল পজিটিভ এনার্জি দেওয়া শুরু করবে। সেই পর্যন্ত কিন্তু আপনাদের প্রত্যেককে সাবধান সতর্ক থাকবে। কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকবেন, কী কী নিয়ে থাকবেন, সেটা আমি আলোচনা করছি। দেখুন, কর্কটের ঘরে চন্দ্রের নক্ষত্রে যখন মঙ্গল থাকবে, তার আগে রবির নক্ষত্রে থাকবে। রবির নক্ষত্রে কিন্তু মঙ্গল ফুল এনার্জিতে থাকবে আর এই সময় কিন্তু রবি, সেও কিন্তু সিংহ রাশিতে, অর্থাৎ তাকে কিন্তু পুরো এনার্জি দেওয়ার জন্য, অর্থাৎ রবি কিন্তু পিছনে, মঙ্গল কিন্তু সামনে থাকছে, অর্থাৎ এই মঙ্গল কিন্তু প্রচণ্ড রকম এনার্জেটিক অবস্থায় থাকবে। এই এনার্জেটিক অবস্থায় থাকাকালীন মঙ্গল কিন্তু অনেক পাওয়ার দেখাবে, অনেক ক্ষমতা দেখানোর চেষ্টা করবে। এই যে আমরা প্রচলিতভাবে একটা কথা প্রায় শুনতে পাই যে কে আমি, আমাকে চিনিস, বা আমি কে। এই যে একটা আমিত্ব ব্যাপার, এই যে নিজেকে চেনানোর একটা ব্যাপার, নিজের স্ট্যাটাস বৃদ্ধির একটা ব্যাপার, ক্ষমতা প্রদর্শনের একটা ব্যাপার, এটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যে যার অবস্থানে থেকে কিন্তু এই মঙ্গল যতক্ষণ রবির নক্ষত্রে থাকছে, অর্থাৎ অগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল এই ফেজটায় থাকবে। এই সময় কিন্তু প্রচণ্ড রকম এনার্জি দেখাবে মঙ্গল এবং এটা কিন্তু করে সারবে। এবং কেতু থেকে মঙ্গল সরে যাচ্ছে, তার মানে এই না যে কেতু
ও মঙ্গলের ক্ষতি করাটা বন্ধ করে দিচ্ছে, বা মঙ্গলের এনার্জিটাকে কেতু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা বন্ধ করছে। কারণ কি? কারণ কেতু কিন্তু থাকছে 26 ডিগ্রিতে। হ্যাঁ, কেতু যখন হলো গিয়ে এই অনুষ্ঠানটা করছি বা মঙ্গল ট্রানজিট করবে, তখন কিন্তু থাকবে কেতু 24 ডিগ্রি 53 মিনিট, মানে 25 ডিগ্রিতে থাকছে। হ্যাঁ, এবং এই যে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল, মোটামুটি 5 ডিগ্রির ডিস্টেন্স কন্যা রাশিতে না আসা পর্যন্ত কিন্তু মঙ্গল কেতুর যে যে ইনফ্লুয়েন্স, কেতুর যে অ্যাক্টিভিটিস, সেটার থেকে কিন্তু বের হতে পারছে না। অর্থাৎ 5 ডিগ্রি আসলে তখন কিন্তু কেতু একটু সরবে, মঙ্গলও সরবে, 10 ডিগ্রির কাছাকাছি ডিস্টেন্স হবে, তখন কিন্তু মঙ্গল কেতুর যে সেই ধূম্রজাল, যে ধোঁয়ার্ত অবস্থা, তার থেকে কিন্তু বেরোতে পারবে। তার আগ পর্যন্ত কিন্তু বেরোতে পারবে না। এই সময় কিন্তু দেশে দেশে বিভিন্ন সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন পদ পজিশনে দেখবেন বিভিন্ন রকম আচর ধামাকা হওয়া, চুপচাপ কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে ব্লাস্ট হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় হতে থাকবে কন্টিনিউ। তো মোটামুটি মে মাসের অগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল এবং কেতুর যে অ্যাভারেশন, যে ক্লোজলি যে ফাইটিং অবস্থা, চুপচাপ না বলে ব্লাস্ট করার, এই যে কেতুর যে গোপনে করা, ষড়যন্ত্র করা হওয়া, এটা কিন্তু করতে থাকবে। এবং এটা আমরা বুঝতে পারবো কখন, আঁচড় বুঝতে পারবো কখন, কারণ এখন কিন্তু বুধ কিন্তু বকরি থাকছে 12 তারিখ পর্যন্ত। সো 12 তারিখ পর্যন্ত কিন্তু 11 তারিখ পর্যন্ত, অগস্টের 11 তারিখ পর্যন্ত বুধ বকরি থাকছে, 11 তারিখ বুধ মার্গী হচ্ছে। তো সেই সময় পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেককে সাবধান সতর্ক থাকা উচিত। কোন কোন বিষয়? কথাবার্তা বলার বিষয়, কারোর সঙ্গে কোনো চ্যালেঞ্জে না যাওয়া হবে। যারা গাড়ি চালান, বাইক চালান, বা দ্রুতগতির কিছু চালান, আকাশে যারা চালান, বা সেনাবাহিনীর বা কোনো রাজনীতি এর সঙ্গে যুক্ত, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, তাদের উচিত হবে যে মুখটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা। এবং কারণ তো জানেন তো, বন্দুকের গুলি এবং মানুষের কথা একবার বের হয়ে গেলে কিন্তু সেটা আর ফেরত নেওয়া যায় না। তো বিষয়টা হলো তাই, যে ভালো হোক মন্দ হোক, যতটা সম্ভব চুপ থাকা ভালো, এবং যার যার অবস্থান থেকে চুপচাপ থাকা ভালো। এই সময় সব থেকে বেশি নেগেটিভ ফল কারা পাবেন? দেখুন, যাদের জন্মকালীন সময় মঙ্গল বক্রী ছিল, যাদের জন্মকালীন সময় মঙ্গল বক্রী ছিল, তারা কিন্তু মারাত্মক নেগেটিভ ফল পাবেন। এবং যাদের অলরেডি কিডনি লিভার সংক্রান্ত কোনো জটিলতায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব খারাপ যাবে। কিডনি লিভার সংক্রান্ত কোনো জটিলতায় ভুগছেন, যদি কারোর কোনো এই অংশে কোনো অপারেশন করতে, আমি বলবো এই মঙ্গল চন্দ্রের নক্ষত্র পার করার পরে, অর্থাৎ 30শে অগস্ট পার হওয়ার পরে, 30শে অগস্ট পার হওয়ার পরে, তারপরে তারা করলে ভালো করবেন। আর এমার্জেন্সি যদি করতে হয়, তাহলে তো কোনো কথা নাই, যার যার দায়িত্ব অনুসারে বা পার্সোনালি ডাক্তারের এবং আপনার যে কাছের জ্যোতিষী আছে তার পরামর্শ নিয়ে তারপর সেই কাজগুলো করবেন। অথবা কিন্তু আপনাদের মারাত্মক রকম কিন্তু ভুগতে হতে পারে, এবং প্রচণ্ড ব্লাডের লুজ হওয়া, ব্লাড শরীর থেকে বের হয়ে যাওয়া, এই ধরনের একটা ব্যাপার কিন্তু এই সময় থাকছে। বিভিন্ন রকম কিডনি লিভারের জটিলতা, পাইলসের টেন্ডেন্সি যাদের আছে, মাজার ব্যথা, যাদের হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, মেজাজ খিটমিটে হয়ে যায়, তাদের জন্য কিন্তু সমস্যা তৈরি হবে। মামলা মোকদ্দমা যাদের আছে নামে বেনামে, সেইগুলো কিন্তু এই সময় চাঙা হতে পারে, এবং পুরনো কোনো সমস্যা, জটিলতা কিন্তু এই সময় দেখা দিতে পারে। এই জায়গাটা কিন্তু আপনার সঙ্গে, আমার সঙ্গে, সমাজে প্রত্যেকের সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে চলা উচিত। এবং দেখবেন অনেক গোপন অসুস্থতা অনেক দিন ধরে শরীরে আসে, কিন্তু আমরা বুঝতে পারছিল না, অনেকটা ক্যান্সার টাইপের, বা বিভিন্ন ধরনের ফোড়া, টিউমার, এগুলো কিন্তু এখন ভোগাবে। হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা, এগুলো কিন্তু অনিদ্রা কিন্তু এই সময় বেশ খানিকটা বৃদ্ধি পাবে। প্রেশার, যাদের ব্লাড প্রেশারটা আপ ডাউন করে, বা হাই প্রেশার যাদের আছে, তাদের দেখবেন ফুট করে লো হয়ে গেল, বা যাদের সবসময় লো প্রেশার থাকবে ফুট করে দেখবেন হাই হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা, এইটা কিন্তু মঙ্গলের এই চন্দ্রের নক্ষত্রে থাকাকালীন সময় পর্যন্ত কিন্তু মোটা দাগে আপনাদেরকে ভোগাতে থাকবে, এবং এই সময় কিন্তু আপনারা ভুগতে থাকবেন। এই 3রা সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের যে গোচরটা, মঙ্গল হচ্ছে, চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে, তারপরে কিন্তু আর 10 দিন মঙ্গল চিত্রা নক্ষত্রে কন্যা রাশির ঘরে থেকে তারপরের রাশিতে কিন্তু তুলা রাশিতে প্রবেশ করে যাবে। এই যে সে সময়গুলো, কিন্তু এইগুলো আপনার আমার ক্ষেত্রে বুঝে শুনে চলা দরকার। আগস্টের শেষ দিন পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট সুবিধার নয়। তারপর থেকে কিন্তু মানি ফ্লো আসা, বিজনেসের জায়গাতে, জায়গা জমি সংক্রান্ত জায়গাতে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইসব জায়গাতে কিন্তু যেতে পারি। বাট একটা জিনিস আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যে চন্দ্রের নক্ষত্রে যখন মঙ্গল থাকবে হস্তা নক্ষত্রে, তখন কিন্তু পানিবাহিত বা পানিতে যারা কাজ করেন, পানিবাহিত কোনো
কাজের সঙ্গে যুক্ত, যারা জাহাজে চলেন বা নৌকোতে চলেন বা যেখানে পাহাড়ি এলাকা, এই সমস্ত জায়গায় কিন্তু পাহাড়ের আচর ঢল নামা, হ্যাঁ, হরকা বান আসা, হ্যাঁ, পাহাড় ধস নামা, নৌকাতে বা সমুদ্রে কিন্তু খুব উত্তাল হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় দেখা যাবে। বৃষ্টিটা কিন্তু কমে যাবে, বৃষ্টিটা কম থাকবে। এই যে হস্তা নক্ষত্রের প্রবেশের সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কম যাবে, কিন্তু মঙ্গল যখন আবার মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এই সেপ্টেম্বর মাসের শুরুতেই, তখন থেকে কিন্তু বৃষ্টিটা আবার বাড়তে থাকবে এবং এখন আস্তে আস্তে বৃষ্টি কম হবে, কিন্তু অল্প বিস্তর হবে। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরু থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আঁচড় কিন্তু বেশ লাগাতার বৃষ্টি হওয়া, বিভিন্ন রকম টর্নেডো, ঘূর্ণিঝড়, এইগুলো কিন্তু আঘাত আসা, এইগুলো কিন্তু একের পর এক গ্রীষ্মমণ্ডলীয় বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলোতে কিন্তু আপনারা দেখতে পাবেন। এ সময় কিন্তু ভূমিধস আসা, পাহাড় ধস আসা, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা দেখতে পাবেন। তাই বলবো যে যদি কেউ পাহাড়ে বেড়াতে যেতে চান, সমুদ্র উপকূলে যেতে চান, নদী উপকূলে যেতে চান, একটু বুঝে শুনে যাবেন, এই সময়গুলো অ্যাভয়েড করে চলবেন এবং আপনার ফ্যামিলির যারা অন্য যারা আছে তাদেরকেও সাবধান সতর্ক থাকবে। 2 নম্বর জায়গা হলো যারা মোটরসাইকেল গাড়িতে লম্বা দূরত্বে চলেন বা চালান বা বেড়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, বিকল্প ওয়ে রেখে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই সময় কিন্তু এমন জায়গায় গেলেন, গিয়ে আটকা পড়ে গেলেন, 1 মাস, 7 দিন 10 দিন আটকা পড়ে যেতে পারেন। তো বিকল্প কি ওয়ে আছে এখান থেকে রিটার্ন আসার, সেই ব্যবস্থা নিশ্চিত রেখে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাড়িতে আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করে ব্যবহার করবেন, অথবা মাঝে মাঝে যেগুলো ঠিক থাকলেও একটু খোঁজখবর নেবেন যে কেমন সাপোর্ট দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সবচেয়ে বড় কথা, মেষ রাশির জাতকদের জন্য এবং বৃশ্চিক রাশির জাতক এবং সেই সঙ্গে কিন্তু কন্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্বিং টাইম, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা জায়গা হচ্ছে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে ধনু লগ্ন রাশিতে, আর ধনুর জন্য কিন্তু একটু চিন্তাদায়ক পরিস্থিতি থাকছে, কারণ ধনুর উপরেই কিন্তু শনিরও দৃষ্টি থাকছে, শুক্রেরও দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। তো ধনুর জন্য কিন্তু এই গোচরটা একটু ক্রিটিক্যাল এবং কিছু অফার বা সুযোগেরও কিন্তু এইখানে ব্যাপার থাকছে। দ্বিতীয় থাকছে হলো মঙ্গল এবং শনি অপোজিট দৃষ্টিতে থাকছে। মঙ্গল শনির অপোজিট দৃষ্টি কিন্তু আরও আগে থেকেই চলছে, কারণ শনিদেব কিন্তু এখানে বক্রি অবস্থায় 60 ডিগ্রি 37 মিনিটে যখন মঙ্গল প্রবেশ করছে তখন থেকে থাকবে, এবং মঙ্গল কিন্তু সিংহ রাশিতে থাকাকালীন সময় একদম লাস্টের দিক থেকেই কিন্তু শনি মঙ্গলের 180 ডিগ্রির কাছাকাছি কিন্তু অবস্থান করে থাকছে। মোটামুটি 190 থেকে 170 ডিগ্রির ভিতরে মঙ্গল শনির অবস্থান কিন্তু অপোজিটভাবে মারাত্মক ফল দিয়ে থাকে। তো শনি মঙ্গল এখানে প্রবেশ করলেও কিন্তু শনির অপোজিটে 180 ডিগ্রি থাকছে না, মোটামুটি মঙ্গল যেই 60 ডিগ্রির কাছাকাছি আসবে আর তখন কিন্তু 180 ডিগ্রি অপোজিট হবে। তো শনি মঙ্গলের এই অপোজিট পিন পয়েন্টটা নিয়ে আরেকটা অনুষ্ঠান করব, সেইখানে আমি জানাবো, ছোটো করে করব। তবে শনি মঙ্গলের এই অবস্থানটা সমসপ্তমে, এটাও কিন্তু খুব একটা পজিটিভ কিন্তু থাকছে না। আর এরপরে সেপ্টেম্বরে যখন 13 তারিখে মঙ্গল তুলায় চলে যাবে, সেই সময়টাও কিন্তু খুব একটা পজিটিভ হবে না, কারণ শনি মঙ্গলের তখন সম্পর্কটা কিন্তু 6-8-এর কম্বিনেশন হবে, এটা কিন্তু আরও অনেক অনেক বেশি নেগেটিভ হতে যাচ্ছে। সো যাদের মঙ্গলের চার্টে, জন্মকালীন চার্টে, বার্থ চার্টে মঙ্গলের পজিশনটা ভালো নাই, ব্যালেন্সিং পজিশনে নাই, খুব নিচস্থ বা খুব পাওয়ারফুল পজিশনে আছে বা কোনো এনজাইটির মধ্যে আছে, শতকরা 10% চার্টে মঙ্গল মোটামুটি ব্যালেন্সিং পজিশনে থাকে, বা একটু বেশি হলে 15-20% পর্যন্ত দেখা যায়। এরপরে কিন্তু 80% চার্টেই মঙ্গল কিন্তু ইমব্যালেন্স সিচুয়েশনে থাকে। তো মঙ্গলের এই কর্কট মকরের এই কেতু মঙ্গলের যোগ, এরপরে শনি মঙ্গলের যোগ, এটা কিন্তু মোটা দাগে নেগেটিভ জায়গা। সবাই সাবধান সতর্ক থাকবেন। আর ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো, আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে কী কাজ করবেন কী কাজ করবেন না সেটা শুনে নেবেন। সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ রাশি লগ্নভিত্তিক আলোচনায়। মেষ রাশি লগ্ন থেকে শুরু করছি। মেষের ক্ষেত্রে মেষের অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল ষষ্ঠে গোচর করছে। দিস ইজ নট গুড ট্রানজিট ফর মেষ। দেখুন, মেষের জন্য এই গোচরটাই কিন্তু শত্রুতা তৈরি করবে, এনজাইটি তৈরি করবে, ফিজিক্যালি কিন্তু ইনজুর হওয়ার টেন্ডেন্সি থাকবে। যাদের বয়স মোটামুটি 45+, 45-এর অধিক বয়স আছে, তাদের জন্য কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি। এবং একই সঙ্গে এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখা দরকার মেষের জন্য, সেটা হলো ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেশ চাপে থাকবেন, ব্যয় বৃদ্ধি পাবে শারীরিক রোগশোক ট্রিটমেন্টের জন্য, এবং শত্রুতা
অনেকাংশেই দেখা দেবে, শত্রুর মুখ বন্ধ করা কিন্তু মুশকিল হবে। আর ভাগ্য উন্নতিতে কিন্তু ব্যাহত হবে। ভাগ্যযোগে কিন্তু পিতা পিতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতা বা তার বিয়োগান্তক ঘটনা কিন্তু এই সময় দেখা দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, মেজাজ মর্জি কিন্তু আপনার খুব টনটনে থাকবে। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, বুঝে শুনে কথাবার্তা বলুন, নতুবা কিন্তু সমস্যায় পড়বেন। আর গাড়ি যদি চালান, মোটরসাইকেল যদি চলেন পাহাড়ি এলাকায়, একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়তে পারেন। বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি সে পঞ্চমে গোচর করে আছে। বিশের জন্য মঙ্গলের এই গোচর মোটা দাগে কিছু সাকসেসের জায়গা দেখাচ্ছে। আঁচট কিন্তু পয়সাপাতি আসা, ফাটকা ইনকামের জায়গা তৈরি করছে। মঙ্গলের এই গোচরে আপনার কিন্তু বৃষের জন্য অবিবাহিতের বিবাহের যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে। এবং প্রেম রোমান্সের ক্ষেত্রে কিন্তু কিছু আমরা যেটাকে বলি পরকীয়া প্রেম, সেটা কিন্তু আসতে পারে। বা অনেক পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, কিছুটা সময় রোমান্টিকতা কাটানোর জন্য সুযোগ কিন্তু এই সময় মঙ্গলের এই গোচরে আপনারা পেয়ে যাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় গোচর হচ্ছে আপনার মিথুন রাশি। দেখুন, মিথুনের অধিপতি বুধ, সে কিন্তু বকরি। মিথুন কন্যার অধিপতি বুধ, চতুর্থপতি বকরি বুধ, এবং তার ঘরেই কিন্তু মঙ্গলের গোচর। এই গোচরটা কিন্তু মঙ্গলের জন্য খুব বেশি পজিটিভ না, বুধের জন্য না। মিথুনের জন্য কিন্তু খুব সাবধান সতর্ক থাকা দরকার। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য জায়গাতে একটু খোঁজখবর রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য, পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, পারিবারিক কিছু সমস্যার কিন্তু সমাধান হতে পারে। জায়গা জমি সংক্রান্ত জটিলতা কিন্তু অবসান হবে। এই সময় কিন্তু আপনাদের যদি কেস মামলা থাকে বা জমি জমা সংক্রান্ত কেস মামলা প্রায় পক্ষে আসতে পারে। জমি ক্রয় করছেন, ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন, সেটা বুঝে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু এখন একটা পজিটিভ নিউজ, গুড নিউজ আপনারা পেতে পারেন। সেটা কিন্তু একটা নিজেদের মধ্যে সলিউশন আপনারা করে নিতে পারেন। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবনে রোমান্টিকতা কিছুটা বৃদ্ধি পাবে। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পাত্রপাত্রী দেখা ফাইনাল হওয়া, এটা কিন্তু এই সময় হতে পারে। কর্কট লগ্ন রাশির জন্য বলবো, কর্কট লগ্ন রাশির জন্য মিথুনের জন্য আরেকটা কথা বলা দরকার। মিথুনের কিন্তু কর্ম সংক্রান্ত একটু জটিলতা দেখা দিতে পারে, তবে লেগে থাকলে সাকসেস পাবেন। আর মুখটাকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, ভালো থাকবেন। কর্কটের জন্য হলো পঞ্চমপতি এবং দশমপতি সে তৃতীয় গোচর করছে। কমিউনিকেশনের কিন্তু বৃদ্ধি পাবে এবং মিসকমিউনিকেশনও কিন্তু বৃদ্ধি পাবে। একটা জিনিস কোনো কথা বুঝতে না পারলে বা ঠিকঠাক শুনতে না পারলে সেটা কিন্তু রিপিট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি মিসকমিউনিকেশনের মধ্যে পড়তে পারেন, ব্লেমটা কিন্তু আপনার উপরে আসতে পারে। দ্বিতীয় কথা হলো, আপনার যদি এই সময় চন্দ্রের দশা বা মঙ্গলের দশা চলে, তাহলে কিন্তু অতিরিক্ত সাবধান থাকা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনি অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন। মামলা মোকদ্দমা জড়িয়ে যেতে পারেন, শত্রুতা কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে, ভাগ্য বিপর্যয় যেতে পারে। আদারওয়াইজ কিন্তু কর্কটের জন্য ভাগ্যের উন্নতি জায়গা, কর্মের উন্নতি জায়গা থাকছে, আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে এবং শত্রুর ইনস্টে সাকসেস পাচ্ছেন। তবে অ্যালার্জেটিক সমস্যা, কোল্ড অ্যালার্জি এবং রক্তপিত্ত যে সমস্যা, সেইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কর্কটের জন্য অ্যালার্জেটিক খাবার কম খাওয়া ভালো, আর পর্যাপ্ত সূর্যের আলো শরীরে লাগানোর জন্য উত্তম। সিংহ রাশি লগ্নের জন্য দ্বিতীয় মঙ্গলের গোচর। মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি এবং নবমপতি, সে পঞ্চমে এবং অষ্টম নবমে দৃষ্টি থাকছে মঙ্গলের। বুধের ঘরে দেখুন, মঙ্গলের এই গোচরটা কন্যার ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বা ফ্রন্ট ডেস্কে কাজ করছেন, বুঝে শুনে কাজ করবেন, কথা বলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা পড়বেন। বেফাস মন্তব্য হতে আপনার সুন্দর ক্যারিয়ারটা কিন্তু ধ্বংস করে দিতে পারে মঙ্গলের এই গোচরটা। সো মঙ্গলের এই গোচর সিংহের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ফোর্সে আছেন, বিমান বাহিনী, সেনাবাহিনী বা পুলিশে বা বিভিন্ন রকম সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি কোম্পানি, সিকিউরিটি সংক্রান্ত সফটওয়্যার বা এই ধরনের কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা বিধান করা দরকার, আদারওয়াইজ কিন্তু সমস্যায় আপনাদের কিন্তু তৈরি হতে পারে। আর্থিক কেলেঙ্কারি বা কোনো পুরনো সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন, অন্যের সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার। প্রেম ভালোবাসার ক্ষেত্রে মোটামুটি ভালো থাকবে। লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আর আপনার হার্টের কোনো ডিজিজ থাকলে কিন্তু সেটা অবশ্যই চেক আপ করানো দরকার, অথবা কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কিন্তু হার্ট ডিজিজ কিন্তু আপনাকে ভোগাতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে কিন্তু যেমন উন্নতি থাকছে, তেমনি আর্থিক ব্যয় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পেতে পারে। মোটা দাগে এটা আপনার জন্য একটা নেগেটিভ জায়গা থাকছে। আর কন্যার জন্য কিন্তু গোচর হচ্ছে কন্যাতেই আপনার চতুর্থ, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি থাকছে মঙ্গলের। এবং 12 তারিখ পর্যন্ত, অগস্টের 12 তারিখ পর্যন্ত বুধের ঘর মঙ্গল উপস্থিত, বুধ বকরি থাকবে। এই সময় পর্যন্ত একটু চাপে থাকবেন আপনি,
কথাবার্তা চলাফেরা একটু বুঝে শুনে চলবেন, শারীরিকভাবে সাবধান সতর্ক থাকবেন। চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা যেমন থাকছে, তেমনি লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝক্কি, মতবিরোধ, গ্যাঞ্জাম অশান্তি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাতে একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। বিজনেস ভালো যাবে 10 তারিখের পর থেকে, আর্থিক সমৃদ্ধি আসবে, গৃহ সংক্রান্ত বাড়ি সংক্রান্ত কোনো সমস্যার জটিলতার অবসান হবে, ফাটকা ইনকামের যোগ তৈরি হচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। তুলা লগ্ন রাশির জন্য কিন্তু দ্বাদশে মঙ্গলের গোচর হচ্ছে, দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গলের এই গোচর তুলার জন্য বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু পাকাপোক্ত হওয়া বা ফাইনাল হওয়া, আশীর্বাদ হওয়া, এই ধরনের বিষয়গুলো আসতে পারে, ফাইনাল হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে, অবিবাহিতের ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসা যারা করছেন তাদের জন্য কিন্তু এটা আসতে পারে। তুলার ক্ষেত্রে যাদের জন্মকালীন সময় মঙ্গলের পোস্টিং 6, 8 বা 12 ছিল, কেতুযুক্ত বা এই ধরনের কিছু, তাদের জন্য কিন্তু পরকীয় প্রেম বা আদারওয়াইজ কোনো সম্পর্ক, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক কিন্তু এই সময় আসতে পারে। অনেকে এটা পজিটিভ হিসাবে নিয়ে থাকেন, কিন্তু শারীরিকভাবে চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকতে পারে, কিডনি লিভার সংক্রান্ত জটিলতা যদি কারো থাকে এটা কিন্তু বৃদ্ধি পাবে। আর যাদের মোটামুটি 45-এর উপরে বয়স আছে তাদের কিন্তু এই সংক্রান্ত জায়গাতে ভোগাবে। লাইফ পার্টনারের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, আদারওয়াইজ কিন্তু রোমান্টিক সময় কিন্তু আপনার জন্য অরোমান্টিক হয়ে যাবে এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল একাদশে গোচর করছে। এই গোচর আপনার জন্য কিন্তু একটু সাবধান সতর্কতা থাকা দরকার, বিশেষ করে 12 তারিখ পর্যন্ত অগস্টের। এরপর থেকে সময়টা মোটামুটি আপনাদের জন্য ফেভারেবল আসা শুরু করবে, তবে 12 তারিখ পর্যন্ত সাবধান সতর্ক থাকবেন। কথাবার্তা বলা চলায়, গাড়িতে, সমস্ত জায়গাতে আর বিনা প্রয়োজনে বাক্য ব্যয় না করাটা আপনাদের জন্য উত্তম হবে। দ্বিতীয় কথা হলো, মঙ্গলের এই গোচরটা আর্থিক সমৃদ্ধির জায়গা আপনাকে দিতে পারে, পুরনো পাওনা গন্ডা সময় আদায় হতে পারে, সেভিংস কিন্তু বাড়তে পারে, পুরনো ধার বাকি যা ছিল সেটা কিন্তু আদায় করতে পারেন, আর আপনিও কিন্তু ঋণ পরিশোধের কিছু সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক কাজে আপনার সাফল্য আসবে। পরের জায়গা হলো ধনু রাশি। দেখুন, ধনু লগ্ন রাশির জন্য কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে যে ধনুর জন্য দশমে গোচর করছে আপনার পঞ্চম এবং দ্বাদশপতি, দশমে গোচর। তো এই গোচরে কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি কিন্তু আসবে, কিন্তু আর্থিক ব্যয়টাও কিন্তু বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত বা গাড়ি বাড়ি সংক্রান্ত যে বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য মোটা দাগে ভালো সাফল্যের সময় থাকছে। যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে, ট্যুরের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো সময় আসছে, তবে সেটা 10 তারিখের পর থেকে। আর কর্মসংক্রান্ত জায়গাতে প্রতিযোগিতা এবং কাজের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাওয়া, কাজে সাফল্য আসা, এগুলো কিন্তু পাবেন। যারা বেকার আছেন, কাজ করছেন, কর্ম সুইচ করার চেষ্টা করছেন, চিন্তাভাবনা করছেন, তাদের জন্য ভালো সময় থাকবে 10 তারিখের পর থেকে। আর যারা বিজনেসের সঙ্গে, স্বপেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য মোটা দাগে সাফল্য এই সময় আপনারা দেখতে পাবেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্যোতিষ, উকিলবাবু যারা আছেন, তাদের জন্য কিন্তু গুড টাইম থাকছে 10 তারিখের পর থেকে। মকর লগ্ন রাশির জন্য কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গল কেতু, মঙ্গল শনি যোগ। এই যোগটা 10 তারিখ পর্যন্ত থাকবে অ্যাক্টিভ অবস্থা, নেগেটিভভাবে। আর যদি জন্মকালীন সময় আপনার মঙ্গল যদি বক্রি থাকে তাহলে তো কথা নাই। আর এখন যদি আপনার মঙ্গলের দশা কোনোভাবে পেয়ে যান কেতু বা শনির দশার সঙ্গে, তাহলে কিন্তু আপনাদের জন্য বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে। কিডনি লিভার সংক্রান্ত জায়গা জটিলতা, শারীরিক ক্ষেত্রে কিন্তু টিউমার বা ব্লাড প্রেশারটা আপ ডাউন করা, মিউকাসের সমস্যা আসা, এগুলো কিন্তু আসতে পারে। লাইফ পার্টনারের কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কিন্তু টেনশন, মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর্থিক ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির একটা জায়গা আপনারা পাবেন, তবে সেটা অল্প সময়ের জন্য, অনেক মোটা দাগে কিন্তু পাবেন না, হালকা পাতলা মোটামুটি 20-25% কিন্তু ইনক্রিজ করবে। গৃহবাড়ি সংক্রান্ত কোনো সাকসেস আসবে, বাড়িঘর তৈরি বা বাড়িঘরের সৌন্দর্য বৃদ্ধি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের উন্নতি পাবেন, আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। পরের রাশি কুম্ভ। কুম্ভ লগ্ন রাশির জন্য কিন্তু অষ্টমে মঙ্গলের গোচর, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো গোচর নয়, একটা নেগেটিভ গোচর কুম্ভের জন্য। অষ্টমে মঙ্গল, লাইফে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জায়গা থাকছে, এই সময়টা একটু বুঝে শুনে চলা দরকার। যাদের জন্মকালীন মঙ্গলের বক্রি অবস্থান ছিল, তাদের জন্য কিন্তু অনেক বেশি টেনশনের জায়গা থাকছে। কিডনি লিভার সংক্রান্ত জায়গা, পাইলসের সংক্রান্ত জায়গাতে কিন্তু ডিস্টার্ব কিন্তু ভোগাতে পারে, এটা কিন্তু অসুস্থতা আপনাকে ভোগাতে পারে কুম্ভ রাশির জন্য। আর কথাবার্তা বলায় সাবধান সতর্ক না হলে বড় বড় কথা বলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক ক্ষেত্রে জেল জরিমানা বা আর্থিক পানিশমেন্ট এগুলো আসতে পারে। শারীরিক ক্ষেত্রে চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে, আয় ইনকাম কিন্তু ভালো থাকবে। আর
মঙ্গল যদি চার্টে পজিটিভলি থাকে বা মঙ্গল যদি প্রিসাইজ করা হয়, প্রিসাইজ অবস্থায় থাকা হয় বা পাওয়া যায়, তাহলে কিন্তু আয় ইনকাম ভালো হবে, সেভিংসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো, আর বড় বড় কমিউনিকেশন হবে, ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বড় গেইন আপনি করতে পারবেন, বিশেষ করে শেয়ার বাজার, লটারি থেকে। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশি লগ্নের জন্য সপ্তমে মঙ্গলের গোচর, নবমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমে গোচর করছে। এই গোচরটা মীনের জন্য একেবারে খারাপ না, যথেষ্ট পজিটিভ গোচর কিন্তু দেখা যাচ্ছে মীনের জন্য। এই গোচরে কিন্তু দুটো জিনিস, শারীরিক ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকা দরকার, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতা, পাইলসের জটিলতা বা এই সংক্রান্ত জটিলতা কিন্তু একটু ভোগাতে পারে। আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গা পাবেন। বেসিক্যালি মঙ্গল গোচর করবে, কেতুকে পার করার পরেও কিন্তু মোটামুটি 5 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল কেতুর অ্যাভারেশন চলবে, আর সেই সঙ্গে শনি মঙ্গলের যুক্ত থাকছে। মোটামুটি মঙ্গলকে অগস্টের 10 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু আপনাকে মীন রাশির জন্য কিন্তু বেটার সিচুয়েশন থাকবে, আর্থিক সমৃদ্ধি এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ দেবে, ভাগ্য উন্নতিরও সুযোগ পাবেন, ভাগ্য আপনাকে যথেষ্ট শেল্টার এই সময় দেবে, হেল্প আপনাকে করবে, ফাটকা ইনকামের জায়গা তৈরি হচ্ছে, আকস্মিকভাবে কিন্তু মানি ফ্লো আসবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত বা বিভিন্ন রকম কনসালটেন্সি ফার্মের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ব্রোকারি মিডিলম্যানের কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার, জ্যোতিষ, উকিল বা এই ধরনের স্বপেশায় লোক যারা যুক্ত আছেন, তাদের জন্য মঙ্গলের এই গোচর মীন রাশির জন্য কিন্তু এক্সট্রা বেনিফিটের জায়গা হচ্ছে। কর্মের প্রসার, কর্মের সমৃদ্ধি, এটা কিন্তু এই সময় দেখতে পাবেন। আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। মাইনাসে থাকায় যারা আছেন মীন রাশি, শনি সাড়ে সাথে চলছে, রাশিতে শনি, মঙ্গল সপ্তমে, এই সিচুয়েশনে কিন্তু যারা অলরেডি চলছেন, মাইনাসে আসেন আর্থিক ক্ষেত্রে, তাদের কিন্তু এটা রিকভার হবে এবং কিছু সেভিংস কিন্তু আপনারা দেখতে পারবেন। সচেষ্ট হলে কিন্তু মঙ্গল আপনাকে এই সময় বেশ খানিকটা অগ্রসর ভূমিকা দিতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না কোনো কিছু নিয়ে, তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। এরপরে মঙ্গল এবং শনি নিয়ে খুব পিন পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা খুব ছোট হবে, আশা করি সেটাও দেখবেন। আর আজকের অনুষ্ঠান প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটাকে নিয়ন্ত্রণে রাখবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।